বাঙালি একটা সময় ইংরেজদের চোখে চোখ রেখে কথা বলতো। ঈশ্বরচন্দ্রের সময়, রামমোহনের সময়, রবীন্দ্রনাথের সময়, রামকৃষ্ণের সময় যদি 4-5টা আজকের মতো রাজনৈতিক দল থাকতো, তাহলে আমরা এতগুলো মনীষীকে, মহাপুরুষকে পেতাম না। ঊনবিংশ শতাব্দীতে সেই জিনিসটাই হয়েছিল, যখন দেখা যাচ্ছিল যে ইংরেজরা আমাদের ঘাড়ে চেপে বসছে, তারা আমাদের অনেক কিছু ছিনিয়ে নিচ্ছে, শেখাচ্ছে, কিন্তু একটা মধ্যবিত্ত বাঙালিয়ানা সমাজ তৈরি করার জন্য কেরানি মতো যারা থাকবে, যারা ব্যবসা করবে না, নিজের পায়ে দাঁড়াবে না, ওরা চিরকালই চেয়েছিল আমরা ব্যবসা না করি। কারণ তার আগের বাঙালি যেটা করে দেখিয়ে দিয়েছিল ইংরেজকে, ব্যবসা করে তাকে উল্টে ঘোল খাইয়েছে, তাকে টাকা ধার দিয়েছে। আমার দারুণ লাগে, ইংরেজরা যখন ঘোড়া চড়ছে তখন মনমথ মল্লিকের বোধ হয় ওই ছবিটা, আমি এক্স্যাক্ট বলতে পারছি না, বোধ হয় একটা লেভেল ক্রসিং এ দাঁড়িয়ে আছে, জেব্রা তার গাড়িটা টানছে, মানে সেই বিখ্যাত, হ্যাঁ ওটা ভাইরাল, ওটা যে ফলস ছবিটা নয়, ওটা আসল ছবি, ওটা আই নয়, ওটা আসল ছবি। তিনি সত্যি জেব্রা নিয়েছিলেন ইংরেজদের টক্কর দিতে, যে ওদের ঘোড়া টানছে তাহলে আমার জেব্রা টানবে গাড়ি। অর্থাৎ বাঙালি এক সময়, এই যে এখন টিভিগুলো বলে চোখে চোখ রেখে কথা হবে, বাঙালি একটা সময় ইংরেজদের চোখে চোখ রেখে কথা বলেছে। এবং ওই যেরকম তোমায় বললাম যে তুইও জানো এই জিনিসটা অবশ্যই, যে ধার দিয়েছে এমন যে ইংরেজ বাধ্য হয়েছে তার কাছ থেকে ধার নিতে, এবং সেই টাকা, আরে রানী রাসমণির উদাহরণ জানো না? রানী রাসমণি গঙ্গার একটা পুরো অংশ কিনে নিয়েছিল, ইজারা নিয়ে নিয়েছিল, ইংরেজরা যাতে সেখানে তার জেলেকে আটকাতে না পারে মাছ ধরতে। বাধা দিয়েছিল তার রাস্তায় যে এখান দিয়ে আপনি চান করতে যাবেন না রানীমাকে। রানীমা তরোয়াল হাতে দাঁড়িয়ে পড়েছিলেন, ইংরেজরা দুটো সাইডে সরে গিয়েছিল। এরম সমস্ত বাঘের মতন মানুষ জন্মাতো বাংলায় আগে, আর এখন না। এই বাঘ ধরো 100 বছর মতো আগেও কিন্তু আমরা এমন কিছু কাজ করেছি, ইংরেজ লেজ গুটিয়ে পালিয়েছে, বাধ্য হয়েছে, তারা দিল্লিতে গিয়েছে রাজধানী নিয়ে, তারপর সেখান থেকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। 100 বছরের পার্থক্য তোমার কি মনে হয় যে কি এমন ঘটলো যে 1925-26 নাগাদ যে বাঙালি ইংরেজকে ভয় পেতে গুটিয়ে যেতে বাধ্য করেছে? খুব ভালো প্রশ্ন করেছে, খুব দুঃখের কথা, পালিয়ে গেছে। আমাদের কথা জানতে বুঝতে গেলে আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে 100 বছরে হয়তো কি মারাত্মক। বাঙালি খুব অনুভূতি প্রবণ একটা জাতি, আবেগ প্রবণ একটা জাতি, খুব রিঅ্যাক্টিভ একটা জাতি। এরা একা হয়তো একটু ভীতু, কিন্তু যেই 100 জন একটা কোনো সাংস্কৃতিক পরিবেশ পায়, এরা এমনভাবে জেগে ওঠে যা ভারতে আনম্যাচড ইন হিস্ট্রি, মানে এর আমার কোথাও হয়ই না। খেয়াল করে দেখো, এই শেষ 100 বছরের সব থেকে বড় রক্তক্ষয় যতগুলো হয়েছে প্রত্যেকটা বাঙালির সাথে জড়িত। প্রথমে স্বদেশী আন্দোলন, তার যে তোমরা যেটাকে বলো এক্সট্রিমিস্ট উইং, অর্থাৎ শহীদ ক্ষুদিরাম, প্রীতিলতা, বটুকেশ্বর দত্ত, বিনয় বাদল দীনেশ, যতীন, সূর্য সেন, মাস্টারদা সূর্য সেনে এসে খানিকটা ইতি, তারপরে খানিকটা যেন গান্ধীর শেষ 15 বছর সবটাই যেন বোঝানো হলো যে নন ভায়োলেন্স, একেবারেই যেন বসে থেকে স্বাধীনতা এলো। কিন্তু তার মধ্যেও আরেকটা শাখা বেরিয়ে চলে গেছে, যাকে দেখে রবীন্দ্রনাথ লিখলেন তাসের দেশের একটা কবিতা, এবং উৎসর্গ করলেন। ও বুঝতে পেরেছিলেন রবীন্দ্রনাথ সাংঘাতিক দূরদর্শী সম্পন্ন একজন মহাপুরুষ। কথা বলার সময় কিন্তু খালি ইঙ্গিত দিয়ে দিয়েছো, স্বাধীনতা যেন বসে এসেছে, আসলে কিন্তু বসের মাধ্যমেই যেন আসতো, বসে। কি সুন্দর বললে তন্ময়, তুমি কিন্তু ঠিক সূত্রটা ধরিয়ে দিয়েছো। তারপর বলো, অপূর্ব। তো বসের মাধ্যমেই এসছে, ঠিক বলেছো। দেখো, রবীন্দ্রনাথ লিখলেন, গনি গনি দিনক্ষণ চঞ্চল করি মন, বলো না যাই কি নাই যাই রে। ওনাকে বলছেন কোচের মতো পরামর্শ দিচ্ছেন, সংশয় পারাবার, মানে সেলফ ডাউট যদি থাকে অন্তরে হবে পার, অন্যদের দেখাবে না, উদ্বেগে তাকায় না বাইরে। তারপর খারাপ সময় আসবে, টেক ইট ইন ইউর স্ট্রাইড, বোঝাচ্ছে কোচেদের মতো, যদি মাতে মহাকাল
উদ্যম জটাজাল ঝড়ে হয় লুণ্ঠিত, ঢেউ ওঠে উত্তাল, হয়েও না কুণ্ঠিত, তালে তার দিও তাল, জয় 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 গান গাহিও, হাই মারো মারো টান হাইও, খর বায়ু বয় বেগে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসছে, উনি হিটলারকে দেখে এসছেন, কুচকাওয়াজ দেখে এসছেন, নাৎজি পার্টি দেখে এসছেন, চারিদিক ছায় মেঘে, ওগো নে নাওখানি বাইও, নে মানে এই যে নৌকা গঙ্গায় চলছে, এই মাঝির কথা বলছেন না রবীন্দ্রনাথ, অনেক বড় কথা বলতেন তিনি। ওগো নে, নে মানে সুভাষচন্দ্র, নাওখানি বাইও, না ওই নৌকাটা নয়, নাও অস্থির জাতির নৌকা। টালমাটাল পৃথিবীতে জাতির নৌকা, তাকে বয়ে নিয়ে যেতে হবে। সেই সুভাষচন্দ্র যে এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে বাগবাজার সার্বজনীনের প্রথম সভাপতি ছিলেন, কলকাতার মেয়র ছিলেন। 60-এর দশকে 50-এর দশকে বামপন্থী আন্দোলন, আইপিটিএ, একে একে হেমাঙ্গ বিশ্বাস, দেবব্রত বিশ্বাস, সলিল চৌধুরী, একের পর এক। 60-এর দশকে নকশালবাড়ি, 70-এর দশকে রক্তক্ষয়ী সংগ্রাম, সেরা সেরা বাঙালি ছেলেমেয়েরা পালিয়ে চলে গেছে, আজ তারা আমেরিকায়, ইংল্যান্ডে, অস্ট্রেলিয়ায়, জার্মানিতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জায়গায় বসে আছে। আমি লন্ডনে থাকতাম 10 বছর প্রবাসী, আমি দেখে এসছি, তারা সবাই মাইগ্রেটেড ইন দ্য 70s। আমরা আমাদের সেরা ব্রেন ড্রেন তখন চলে গেছে। 80-র দশকে অনেকে বলে বামপন্থী আন্দোলনে কিছুটা হলেও যে ফ্যাক্টরি যে সেগুলো অনেকগুলো বম্বের দিকে চলে যায়, এবং যদি ডেমোগ্রাফি নেওয়া যায়, কলকাতা 300 বছর ধরে ভারতবর্ষের সবচেয়ে বড় শহর ছিল। মিড 80s থেকে কলকাতা পপুলেশনে এবং সাইজে বম্বের পেছনে চলে যায়। ইয়ার 2000 থেকে 2000 সাল থেকে কলকাতা বম্বে এবং দিল্লিরও পেছনে চলে যায়, তৃতীয় শহর হয়ে যায়, এবং মেট্রোপলিটন এরিয়া ধরলে ব্যাঙ্গালোরেরও পরে চলে যায়। অর্থাৎ 80 থেকে 2000-এর মধ্যে কিছুটা স্ট্যাগন্যান্সি বা ডিক্লাইন এসেছিল, অনেকটা স্থায়িত্ব ছিল কিছু কিছু বিষয়, কিছু কিছু বিষয়ে মানুষের খুব ভালো লেগেছিল আমি শুনেছি, কিন্তু ইকোনমিক্যালি যে জিনিসটা পিছিয়ে গেছি আমরা, সেটার কথা আমাদের ভাবতেই হবে। আবার 2000 সালের পর থেকে আবার বাংলাকে নতুন করে গঠন করে নতুন করে করার একটা আন্দোলন তৈরি হয়, কিন্তু সেখানেও দেখা গেল 2010-এর পর থেকে রাজনীতি বাঙালিকে অনেকটা যেন খণ্ড খণ্ড করে দিয়েছে। তার আগে বলতে ভুলে গেছি, 1947-এ বাঙালির সিদ্ধারা ভেঙে গেছে, বাংলা দু খণ্ড হয়ে গেছে, জমিদার থেকেছে এদিকে, প্রজারা থেকেছে ওদিকে, জমিদার বাড়ি থেকেছে অন্য কোথাও, পাটকল চটকল থেকেছে এদিকে, পাট আর চট বোঝাই নৌকা হয়ে গেছে ওদিকে, মাঝখানে কাঁটাতারের বেড়া, বাঙালি টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। কলকাতায় একটা ঠিকঠাক নবজাগরণ মিউজিয়াম নেই। কলকাতায় কেন, সারা বাংলার কোথাও ঠিকঠাক একটা নবজাগরণ মিউজিয়াম নেই, যেখানে গিয়ে আমি নবজাগরণের বিভিন্ন পর্যায়ে, অনেক বড় হতে হবে স্বাভাবিক, আমি দেখতে পাবো, আমি জানতে পারবো কিছুটা হলে অন্তত। সুতরাং নবজাগরণ ছড়িয়ে আছে আমাদের অলিতে গলিতে। সুতরাং আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস যদি রক্ষা করতে হয়, তবে তো আমি পরে গিয়ে কাউকে বাঙালিবাদী করতে পারবো, তুমি যেটা করতে চাইছো আর কি। তার উপায়, তার সমাধান তোমার কাছে কি আছে? তোমার কি মনে হয় কি করা উচিত? বাঙালির দ্বিতীয় নবজাগরণ আগেই হয়ে গেছে। যদি আরেকটা কিছু নিয়ে কাজ করো তুমি, সেটা হবে বাঙালির তৃতীয় নবজাগরণ। কি ইন্টারেস্টিং, বাঙালির প্রথম নবজাগরণ 1830 থেকে 1880-র মাঝখানের 50 বছর। একদিকে ডিরোজিও, একদিকে রামমোহন, একদিকে বিবেকানন্দ, একদিকে রানী রাসমণি, একদিকে দক্ষিণেশ্বর প্রতিষ্ঠা, একদিকে প্রথম আলো। সেই সময় যা না নিয়ে সুনীল বাবুর যে 3খানা অসাধারণ লেখা মাস্টারপিস, শিবনাথ শাস্ত্রীর লেখা রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ, সেই সময় কেশব সেন, সেই সময় রামকৃষ্ণ, সেই সময় প্রত্যেকটি মনীষী 50 বছরের মধ্যে, মহর্ষি দেবেন্দ্রনাথ, এবং শেষের দিকটা রবীন্দ্রনাথ জন্মে গেছেন, স্বামীজি জন্মে গেছেন, স্বামী বিবেকানন্দ জন্মে গেছেন। 1830 থেকে 1880 যদি ধরি প্রথম নবজাগরণ, অনেকে বলে 1945 থেকে 1955 বাঙালির দ্বিতীয় নবজাগরণ। আইপিটিএ বলছে আইপিটিএ এবং গণনাট্য আন্দোলন যদিও কিছুটা রাজনৈতিক, কিন্তু বাঙালি জাতির অন্তরকে সে যেভাবে ছুঁয়ে গিয়েছিল,
যেভাবে সে নাটকের ধারা, আবৃত্তির ধারা, থিয়েটারের ধারা প্রত্যেকটি জিনিসকে বরাবরের মতো বদলে দিতে পেরেছিল। সিনেমাকে, সংস্কৃতিকে, একদিকে সত্যজিৎ রায়, একদিকে মৃণাল সেন, একদিকে ঋত্বিক ঘটক, একদিকে হেমাঙ্গ বিশ্বাস, সলিল চৌধুরী, মানে আমি কাকে ছেড়ে কাকে বলবো, দেবব্রত বিশ্বাস, নিরঞ্জন সেন, একের পর এক মহা। সাহিত্য সংস্কৃতির দিক থেকে, সমাজ চেতনার দিক থেকে সত্যি তাই। ওটা আমাদের দ্বিতীয় নবজাগরণ। তাহলে আমি বলি কি, বাঙালির একটা তৃতীয় নবজাগরণ আসুক। প্রতুলদা আমায় কোনোদিন দেখেননি, আমি মানুষটাকে ভগবানের মতো দেখি, কারণ তিনি লিখে গেছেন, ঠিক আমার জীবনটা লিখে গেছেন। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তাঁরই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মেশে 13 নদী, 7 সাগরের জল, গঙ্গায় পদ্মায়। বাংলা আমার তৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর্ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। এই বাংলার মুখ দেখতে দেখতে যেদিন জাতি গৌরব তৈরি হবে, যেদিন পরের প্রজন্ম আসবে, যেদিন একটা ঐতিহ্য বা হেরিটেজ নিয়ে লেকচার হলে একটা কলেজে শুধুমাত্র পাকা চুল, একগাদা মাথা বসে থাকবেন না, যেদিন তাদের নাতি নাতনি সবাই আসবে, তন্ত্রর বদলে, ডিস্কের বদলে, নাইট ক্লাবের বদলে, ফাস্ট কারের বদলে, তারা বলবেন বেঙ্গলি ইজ হট, সেই দিন বাংলার নবজাগরণ হবে। তুমি নেফ্রোলজিস্ট, তুমি আবার সমাজ পরিশ্রুত করার কথা বলছো, অর্থাৎ সামাজিক যদি একটা কিডনি, খুব খারাপ লাগতে পারে শুনতে, কিন্তু তুমি তার মাধ্যমে সমাজটাকে পরিশ্রুত করার কথাই বলছো, যেখানে ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি, চারপাশটা ঘুরে দেখার ব্যাপার রয়েছে, কোথায় ঐতিহ্যের কোন কোন নিদর্শন রয়েছে, তাকে সংরক্ষণের ব্যাপারে রয়েছে। তোমার প্রেসক্রিপশন কি? রিফর্মস কমিটি বা রিফর্মস কাউন্সিল বলে একটা জিনিস তৈরি করা হয়েছিল, অর্থাৎ সমাজ সংস্কারের জন্য আলাদা একটা সংগঠন। আমি প্রাণপণ বিশ্বাস করি যে ঈশ্বরচন্দ্রের সময়, রামমোহনের সময়, রবীন্দ্রনাথের সময়, রামকৃষ্ণের সময় যদি 4-5টা আজকের মতো রাজনৈতিক দল থাকতো, তাহলে আমরা এতগুলো মনীষীকে, মহাপুরুষকে পেতাম না। ঠিক। রাজনীতি আমাদের পতনের অন্যতম শ্রেষ্ঠ কারণ। ইংরেজের ডেমোক্রেসি, অমুক মাল্টিপোলার ডেমোক্রেসি বলে 4টে জ্ঞানের কথা বলে একটা গণতন্ত্র দিয়ে চলে গেল। যেই দিয়ে চলে গেল, 25টা মানুষ, তাদের 25টা মত, বাঙাল, ঘটি, উঁচু জাত, নিচু জাত, হিন্দু, মুসলমান, অমুক তমুক, বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, হাজার রকম ভাবে বাঙালি ছিটকে ভেঙে গেল। প্রবাসী, নিবাসী, ভাঙার আর শেষ হচ্ছে না। এটা না যদি গাঁথতে পারো একসাথে, এই শঙ্খবাবুর বেঁধে বেঁধে থাকা, তিনি তো একটা কবিতা দিয়ে গেলেন, কাজে কে করে দেখাবে। আমি কাজে করার আপ্রাণ চেষ্টা করে গেলাম। আমি বারবার মানুষকে বোঝাতে চেষ্টা করছি যে তুমি না হয় কার্গিল দেখে বেরোচ্ছ কি হনুমান মন্দির দেখে বেরোচ্ছ, সন্তোষ মিত্র স্কোয়ার থেকে 5 লক্ষ লোক আইসক্রিম খেলে, ফটো তুললে, সেলফি তুললে, ঝালমুড়ি খেলে, কিন্তু যদি তুমি বলতে না পারো সন্তোষ মিত্র কে ছিলেন, তাহলে তুমি আর সন্তোষ মিত্র স্কোয়ারে ঢুকো না, তোমার অধিকার নেই, তুমি হাফ বাঙালি। এইভাবে বাঙালিকে একটু বাঙালি করুন, না হলে পারবেন না। প্রত্যেকটি বাবা মা, প্রত্যেকটি ভবিষ্যতে তাদের এটা বিরাট বড় একটা রেসপন্সিবিলিটি। প্রতিটি কলেজে কলেজে বাঙালিয়ানা নিয়ে কুইজ হোক, হেরিটেজ কুইজ হোক, ঐতিহ্য নিয়ে বলা হোক, সেমিনার হোক, হেরিটেজ স্টাডিজ পড়ানো হোক, কারিকুলাম হোক, তাদের সঙ্গে নিয়ে ঘাটে ঘাটে সমস্ত জায়গায় ঘোরানো হোক। তাদের পরবর্তী প্রজন্ম, এই আজকে যারা আছে কুমারটুলি ঘাটে, যারা আমাদের প্রোগ্রাম দেখছে, এরা যেন বাঙালিয়ানায় ইন্টারেস্ট পায়। তখন হলদিটা আবার গায়ে হলুদ হবে, তখন আবার নহবত হবে, সানাই হবে, সেদিন আবার তোমায় বলবে না কুর্তা পরেছো, বলবে পাঞ্জাবিটা সুন্দর। তুমি যখন লুচি তরকারি খাবে, তারা পুরি সবজি আর বলবে না। তাদের কারুর কাছে জামাই বাবু, জিজু, আর কারুর কাছে পিসে মশাই, ফুফা আর খালা, সেটা বন্ধ হয়ে আবার তারা পিসে মশাই হবে, জামাই বাবু হবে। সেই দিন নজরুলের ভাষায় মহাবিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত।
আমি হয়তো অন্য কোনো দুনিয়ায় থাকবো, নিজের জীবনে হয়তো এসব দেখে যেতে পারবো না, কিন্তু সেদিন আমার কথা মনে রেখো যে ডক্টর পার্থসারথী মুখার্জি বলে একজন মানুষ এরকম একটা চিন্তা দিয়ে গিয়েছিল। এটাই বাঙালিবাদ। শাবাশ। রবীন্দ্রনাথ মানসিক কাব্যগ্রন্থ ছাপাতে দিয়েছেন শীতকালেরও আগে, পুজোর সময়। প্রকাশক বারবার বলছেন দেরি হচ্ছে, ছেপে সে আর আসছে না। একদিন বলছেন বাইন্ডিং খসে পড়েছে, একদিন বলছেন একটু কালিটা দেবড়ে গেছে, একদিন বলছেন লেখাটা শুকায়নি, একদিন বলছেন না ডেকোরেশনটা ঠিক মতো হলো না। রবীন্দ্রনাথ তখন একটা কবিতা লিখলেন, তাতে তিনি অ্যাড্রেস করছেন মানসিক কাব্যগ্রন্থকে এক নারী হিসেবে। সেই কবিতার লাস্ট লাইনটা বড় সুন্দর। বলছেন, এসো হেসে সহজ বেশে আর করো না সাজ, গাঁথা যদি না হয় মালা, ক্ষতি তাহে নেই গো বালা, ভূষণ যদি না হয় সারা, ভূষণে নেই কাজ, মেঘে মগন পূর্ব গগন, বেলা নাই রে আজ, এসো হেসে সহজ বেশে নাই বা হলো সাজ। আমিও ঠিক এক কথা বলছি, বাঙালির বসন্তকে, বাঙালির হারিয়ে যাওয়া গৌরবকে, বাঙালির নবজাগরণকে যে অনেকক্ষণ ধরে ডাকছি, একবার এসো হেসে সহজ বেশে নাই বা হলো সাজ, এসে আবার জাতিটাকে জাগিয়ে যাও, যে উচ্চতায় ছিল আবার যেন সেই উচ্চতাতেই তাকে দেখে যেতে পারি। সারা বিশ্বের লোককে বলছি, তন্ময়ের হাত ধরে, শব্দবাজির হাত ধরে ভালো থাকুন, বাঙালি থাকুন। ডক্টর পার্থ মুখার্জির সঙ্গে বা পার্থদার সঙ্গে এই যে এতক্ষণ ধরে আড্ডাটা হলো, সে আড্ডায় বুঝতেই পারছেন বিভিন্ন জায়গা ধরার চেষ্টা করলাম। আসলে বাংলা, বাঙালি, বাঙালিয়ান নিয়ে শব্দবাজির তরফ থেকেও আমি বা আমরা একটু বিশেষভাবে কাজ করি। আমাদের কথা আড্ডা সিরিজটা, এই যে আমাদের কথা, বাংলার কথা, বাঙালির কথা বলি, তার মূল লক্ষ্য এই একটাই, যে শব্দগুলো নিয়ে আমরা খেলি, ভাষার যে বিভিন্ন দিক নিয়ে আমরা চর্চা করি, তার সঙ্গে সংস্কৃতি ওতপ্রোতভাবে জুড়ে রয়েছে। এই ওতপ্রোতভাবে জুড়ে থাকা সংস্কৃতি, তাকে একটু অন্যভাবে, অন্য স্বাদে ধরার চেষ্টা। সেই জন্যই পার্থদা বা অন্যান্যদের সঙ্গে কিছু পরপর আড্ডা।